ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাবুল ভাইকে ইলেকশনের পর প্রথমবার পেলাম। ইলেকশনের আগে একটা প্রোগ্রামে বাবুল ভাইকে বলেছিলাম যে আপনি জিতে আসবেন। উনি যদিও অনেক আশঙ্কা দেখিয়েছিলেন। তো আজকে একজন এমপি এবং আশা রাখি মন্ত্রীও হয়ে যেতে পারেন। তো উনাকে পেয়েছি এবং ভাইয়াকে অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি এই বিষয়ে বাবুল ভাই যেই কথাগুলো বলেছেন এগুলো খুব আশাব্যঞ্জক কথা। এবং আমরা আসলে চেয়েছিলামও যে বাংলাদেশে ভালো মানুষগুলো বিজয়ী হয়ে দেশের মানুষের দায়িত্ব নিক। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলেই আ কোনো না কোনো ভুল থাকে। কেউই তো আসলে ফেরেশতা না। সবার মধ্যেই কিছু না কিছু ভুল থাকে। কিন্তু ভালো মানুষরা যখন দায়িত্ব নেয় তখন সামগ্রিকভাবে তাদের উপর থেকে তাদের একটা চাপ থাকে যাতে সামগ্রিক পরিবেশটা ভালো হয়। তো সেইজন্যই আসলে চেয়েছিলাম যে সারা বাংলাদেশের মানুষ ভালো মানুষ দেখে ভোটটা দিক। এখন যেই ধর্ষণের ঘটনাটার কথা বলছেন, আসিয়া যখন এভাবে আসিয়া, লামিয়া ওরা যখন এভাবে নিহত হলো, তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ নেমে এসে আন্দোলন করলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। অথচ আজকে নরসিংদীর এই বাচ্চা মেয়েটা এবং আ হাতিরঝিলের যেই ৬ বছরের শিশু, এছাড়া আরো এরকম ২ টা ঘটনা আছে। গতকালকে জানতে পেরেছি। গত ২ দিন ধরেই আসলে জানতে পারছি। এইটা নিয়ে না কারো কোনো নাই। ধরো আপনার সাথে এখানে বসে আলাপ করছি। কিন্তু সিভিল সোসাইটিতে বা সামগ্রিকভাবে কারো মধ্যেই কিন্তু কোনো প্রতিবাদী কোনো আচরণ দেখছি না। এটা খুবই অ্যালার্মিং। এটা কেন হচ্ছে আপনি করেছিলেন? ২ টা কারণ। একটা হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন। সব রাজনীতিবিদরা কি খারাপ? এমপি মন্ত্রীরা কি আ আ রেপ কেসের ফাঁসতে যায়? না। কিন্তু তারা যেটা করেন সেটা হচ্ছে এই যে যারা অপরাধী তারা ক্ষমতাবানদের আশ্রয়ে প্রশ্রয়ে এই ধরনের অপরাধগুলো করে। কারণ ক্ষমতাবানরা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এই যে ধর্ষকদের পালে, তারা অস্ত্রধারীদের পালে, তারা লাঠিয়াল বাহিনী পালে, তারা দখলদার পালে। তো এইটা বাংলাদেশের বাস্তবতা। আমরা চেয়েছিলাম যে সমস্ত রাজনৈতিক দল তাদের নিজ অবস্থান থেকে অপরাধীদেরকে যে আশ্রয় প্রশ্রয় দেয়ার জায়গাটা থেকে সরে আসুক। কোন নেতা নিশ্চয়ই যে বাবুল ভাই বলছিলেন, আবার নাইবুর ভাইও বলছিলেন যে কোন নেতা তো বলে না যে অন্যায়টা করো। কিন্তু নেতা তো অন্যায় করার মানে করুক এই ইনস্ট্রাকশন দেয়া লাগে না। মানুষ স্বাভাবিকভাবেই অপরাধপ্রবণ এবং অপরাধ সমাজে থাকবেই। কিন্তু সেই অপরাধ কমানোর জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আইনের ব্যাপারে শ্রদ্ধাশীল হইতে হবে এবং আইনের ইমপ্লিমেন্টেশনটা ভেরি স্ট্রিক্ট হতে হবে। একই সাথে যারা ক্ষমতা কাঠামোতে থাকবে তাদের কাছ থেকে স্পষ্ট বার্তা তাদের এলাকার কর্মীদের কাছে থাকতে হবে যে হ্যাঁ, তুমি আমার নির্দেশনার বাইরে কোনো অপরাধের সাথে যুক্ত হলে সেটার দায় আমি নিব না। এইটার দৃষ্টান্ত যদি রাজনৈতিক নেতারা স্থাপন করতে পারে শুধু তখনই এই জিনিসগুলো বন্ধ করা সম্ভব। নরসিংদীতে যেই মেয়েটা আ একবার তাকে এই ধরনের ঘটনা ঘটার পরে এলাকার যে রাজনৈতিক নেতা উনি বলেছেন যে, "অমুক দিন সালিসে বসবো, তারপর তোমরা এলাকা ছেড়ে চলে যাবে।" কেন উনি এই অন্যায়টা করলেন? উনার তো উচিত ছিল সাথে এটা জেনে পুলিশ ডেকে অপরাধীকে ধরিয়ে দেয়া। উনি সেটা করলেন না। উনি তাদেরকে আশ্রয় দিলেন, প্রশ্রয় দিলেন এবং টু সাম এক্সটেন্ট উনার প্রশ্রয়ের কারণেই কিন্তু যারা এই মেয়েকে পথিমধ্যে তুলে নিয়ে গিয়ে আ মেরেই ফেলেছে, তারা কিন্তু সাহস পেয়েছে যে এই কাজ করলেও সে মাফ পেয়ে যাবে। কালকে আপনি মামলা দেন। আমি এখানে বসে বলতে পারব যেভাবে বদি এ জামিন পেয়েছে, যেভাবে আইভী জামিন পেয়েছে, ঠিক একইভাবে এরাও জামিন পেয়ে যাবে। সুতরাং আমরা যেটা চেয়েছিলাম যে বিচার বিভাগ, সরকার মানে আইন প্রণেতারা, বিচার বিভাগ এবং প্রশাসন ৩ টা অর্গান আলাদা স্বতন্ত্রভাবে নিজ ক্ষমতায় ফাংশন করুক। কেউ কারো কাজকে আ ইন্টারফেয়ার না করুক এবং কেউ কারো কাজ নষ্ট না করুক, কারো সিদ্ধান্তকে কেউ প্রভাবিত না করুক। আপনি দেখেন জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনার একটা ফোনে ১ ঘন্টার মধ্যে একজন অপহৃত মানুষ উদ্ধার পেয়ে যায়। অথচ একটা বাচ্চা ১৫ দিন আগে নির্যাতিত হয়েছে। তার বিচারের জন্য সামান্য পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। আপনি দেখেন আজকে নারীবাদী সংগঠনগুলো কারো কোনো আজকে তো শুক্রবার ছুটির দিন। কারো কোনো কর্মসূচি দেখেছেন? তারা শুধু নিজেদের এজেন্ডা যেটা থাকে সেটা নিয়ে কর্মসূচি দেয়। এটা খুবই দুঃখজনক। আপনি
যখন কর্মসূচি দিবেন এবং নারীদের নিরাপত্তা নিয়ে, নারীদের প্রতি আইনের সুশাসন এবং কঠোরতম আইন প্রণয়ন করা এবং সেটার বাস্তবায়ন করা নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন সেই নারীর সংজ্ঞায় আপনাকে সবাইকে ইনক্লুড করবে। শুধু ক্ষমতাবানদের বক্তব্যের বিরুদ্ধে গেলে আপনি সেটা পক্ষে কথা বলবেন না, আবার ক্ষমতাবানদের সপক্ষে কথা মানে পারপাস সার্ভ করার জন্য আপনি যখন ইনস্ট্যান্সে স্পিক করেন, দ্যাট ইজ ব্যাড। হাতিয়ার ঘটনাটা নিয়ে কদিন আগে যখন এটা মিডিয়াতে আসলো যে হাতিয়া একজন নারী রেপড হয়েছে, সেটা নিয়ে সবাই বলা বলি শুরু করলো যে এটা মিথ্যা ঘটনা ছড়ানো হয়েছে। আপনি জানেন 6 জনকে আসামি করে, তদন্তপূর্বক 6 জনকে আসামি করে রেপ কেস ফাইলড হয়েছে। মিনিমাম সত্যতা না থাকলে তো রেপ কেস ফাইল হইতো না। ভদ্রমহিলা শুক্রবার রাতে রেপ হয়েছে, শনিবার দিন দুপুরে ওনাকে হসপিটালাইজ করা হয়েছে, শনিবার দিন সারাদিন গেল, সারা রাত গেল, রবিবার দিন দুপুর পর্যন্ত তাকে দেখতে কোনো পুলিশ বা জিডিও করে নাই, বেসিক জিডিও করে নাই, ইভেন পুলিশও তো কোনো তদন্ত করে নাই। অথচ শনিবার দিন রাতে বিভিন্ন গণমাধ্যমের বরাতে ওইখানে মেডিকেল অফিসার এবং পুলিশ কর্মকর্তার বয়ান দিয়ে বলা হলো রেপ হয়ই নাই, এটা মিথ্যা ঘটনা, এটা জমি জমার জের ধরে ঘটনা। অথচ এই হাতিয়ার যে ভদ্রমহিলা তারা থাকে আবাসন প্রকল্পে। আবাসন প্রকল্প তো সরকারি জায়গা, এখানে জমি জমা নিয়ে কেউ কাউকে খুন করার কোনো সুযোগই নাই, কারণ কেউই জমির মালিক না। এবং পরবর্তীতে কিন্তু এটা মামলা হয়েছে এবং তদন্তপূর্বক মামলা হয়েছে। তাহলে আপনারা যারা বলছিলেন যে রেপের ঘটনাটা মিথ্যা, তাহলে এখন সেটার উত্তরে কি বলবেন? আমার বক্তব্য হচ্ছে, যেভাবে বাবুল ভাই বলেছেন যে অপরাধী যেই হোক, আমার নিজ সন্তান হলেও উনি একটা ভালো উদাহরণ দিয়ে বলেছে যে তার শাস্তি নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন। আমি চাই উনার মতো করে সবাই এভাবেই ভাবুক, এবং একটা অপরাধ হলে আগে তদন্ত হোক যে দোষী কে, তারপর নেতারা সিদ্ধান্ত নিবে যে আমার কর্মীকে আমি শেল্টার দিব নাকি বিচারের হাতে তুলে দিব। তারপর জনগণ বিবেচনা করবে যে ভুল কি ঠিক। কিন্তু আমাদের এখন টেন্ডেন্সি এমন হয়ে গেছে যে দলের নেতা ভুল করলেও, আমার নেতা কর্মী ভুল করলেও আমার সেটাকে এই যে এখন আবার একটা নতুন, আমি দেখি যে সব জায়গায় একটা কথা বলে ন্যারেটিভ ছড়াইছে। ভাই এইসব ন্যারেটিভ আপনার এইসব ন্যারেটিভ, এই 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 আধ্যাত্মিক কথাবার্তা সাধারণ মানুষ বুঝে না। সাধারণ মানুষ বুঝে যে আপনি সত্য বলছেন, মিথ্যা বলছেন, সত্যকে ঢাকার জন্য আপনি যতগুলো মিথ্যা কথা বলছেন, মানুষ তো বুঝে। তাতে করে আপনাদের প্রতি আস্থা নষ্ট হয়। দেশটাকে এখন জাতীয় ঐক্য গঠন করার সময়, এবং সবাই মিলে, এই যে জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে, আমরা পিছিয়ে ছিলাম দেখে আমরা অনেক কথা শুনেছি, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমাদের অনেক শঙ্কা ছিল। তারপর যখন জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই সনদ হ্যাঁ জয়যুক্ত হয়ে আসলো, আমরা তারপর সবার অনুরোধ ক্রমে সেটা স্বাক্ষর করেছি। এখন তো আমাদের সময় ছিল জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো ছিল সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেইটার চেষ্টা করা। কিন্তু তার আগে আমরা চারিদিকে এত বিশৃঙ্খলা দেখছি। এই যে বাংলাদেশ ব্যাংকের যে একজন গভর্নর, তাকে চেঞ্জ করা হবে, ধরেন এইটা কি ঠিক কিনা বেঠিক কিনা। এখন অন্তর্বর্তীকালীন সরকার চলে গিয়েছে, রাজনৈতিক সরকার এসেছে। বাংলাদেশের মানুষ মোটামুটি এটা হজমই করে নেয় যে রাজনৈতিক সরকার আসলে সব জায়গায় রাজনৈতিক নেতাকর্মীরাই তারা সেখানে তাদের অবস্থান হবে, মানে রাজনৈতিক নেতাকর্মী না, মানে ধরেন সরকারের যে রাজনৈতিক দল তার নিজ দলের আস্থাভাজন ব্যক্তিরাই বিভিন্ন জায়গায় পদ পদবি পাবে। এটা মোটামুটি বাংলাদেশের মানুষ একটা অ্যাকচুয়াল ব্যাপার, এটা মানুষ হজম করেই নিয়েছে। আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে ভাই আপনারা তো একজনকে বসাবেন, তাহলে যিনি আছেন তাকে সসম্মানে পদত্যাগ করতে বলেন, উনি চলে যাক, আরেকজনকে বসাবেন। কেন তাকে এভাবে অপদস্থ করে, মব সৃষ্টি করে তাকে পদত্যাগ করানো হলো? আপনারা যা করবেন এটা বাংলাদেশের মানুষ জানে বুঝে। কেউ এটা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করবে না যে কেন গভর্নরকে নামায় আরেকজনকে দিলেন, 6 জন প্রশাসককে আপনারা নিয়োগ দিলেন, কেউ আন্দোলন করবে না, হয়তো সমালোচনা করব যে আপনারা দলীয় নিয়োগ দিয়েছেন। কিন্তু আমার দুঃখের জায়গাটা হচ্ছে, ভাই আপনার দলে কি যোগ্য লোক নাই? আপনি একটা লোক, তার ব্যাংকিং কোনো এক্সপিরিয়েন্স নাই, তার 79 কোটি টাকা, 89 কোটি টাকা তার লোন, 1 মাস আগে মাত্র তার লোন রিস্কেডিউল করা হয়েছে 2%। সে ঋণ খেলাপি ছিল, তার 2% টাকা দিয়ে সে বিশেষ অনুমতিক্রমে সে লোন রিশিডিউল করছে। জীবনে কোনোদিন সে ব্যাংকিং সেক্টরে কাজ করে নাই। সে বুঝে ব্যবসায়ীদের স্বার্থ। সে তার একটাই যোগ্যতা, সে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির 23 নম্বর সদস্য, এবং ইনি একজন ঋণ খেলাপি। এখন আমার মনে হয় আমি তারেক রহমান সাহেবকে যে বলি যে জনাব প্রধানমন্ত্রী দয়া করে আমাকেও কোটি কোটি টাকার ঋণ দেন, আমি ঋণ খেলাপি হই,
তাহলে আমি আপনার আস্থাভাজন হইতে পারবো, তাহলে হয়তো আমিও একটা ভালো কিছু করতে পারবো বাংলাদেশের জন্য। নিজের যোগ্যতা অনুযায়ী না হইলে, অযোগ্য হইলেও কোথাও না কোথাও জায়গা পাবো। আমার দুঃখের জায়গাটা হচ্ছে এই যে গভর্নর পোস্টে একজনকে বসাইলো, সে ব্যাংকিং সেক্টরকে কতটুকু ধরে রাখতে পারবে সেইটা একটা বড় প্রশ্ন। এখানে একটা খুবই ব্যালেন্সের একটা ব্যাপার আছে আপা। ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যিনি ব্যবসায়ী, বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, উনি কিন্তু শুধু ব্যবসায়ীদের স্বার্থটা দেখবে, কিন্তু যেই যে জনগণের যে লুটপাট হয়ে যাওয়া টাকাটা এই যে সাবেক গভর্নর ফেরত আনার চেষ্টা করেছিলেন, বা বাংলাদেশ ব্যাংকে একটা স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান করার চেষ্টা করেছিলেন, সেই চেষ্টাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্যই একটা বিশেষ মহলের চাপে পড়ে এই তাদের প্রতিনিধি হিসেবে এই নতুন গভর্নরকে বসানো হয়েছে। এক কথায় উত্তর। আর এর এর বাইরে এই এক্সপ্লেনেশন দিয়ে লাভ নেই। এটা খুবই ব্যাড একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আমি বিশ্বাস করি না যে বিএনপিতে যোগ্য লোক নাই যাকে ওখানে বসানো যাইতো।